আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। প্রজেক্ট প্ল্যানিং এন্ড জি কনস্ট্রাকশন স্যার। ম্যানেজমেন্ট। আচ্ছা, মোটামুটি অনেকগুলো স্লাইড পড়ানো হয়েছে এই পর্যন্ত। তোমাদের আই থিঙ্ক 2 ক্রেডিটে যা যা আছে সবই মোটামুটি অলমোস্ট কাভার হয়ে করে ফেলতে পারবো আজকে ক্লাসের ভেতর বলে। এটা একটা ছোট স্লাইড, এখানে হচ্ছে জাস্ট ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল অফ এ কনস্ট্রাকশন প্রজেক্ট, এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো একটা কনস্ট্রাকশন প্রজেক্ট এগুলো নিয়ে অলরেডি কথা বলে ফেলছি যে হচ্ছে অনেকগুলো কাজ হয়, তো এই জন্য কোয়ালিটি কন্ট্রোল ব্যাপারটা ইম্পর্টেন্ট। এটার উপর হচ্ছে কাজের পুরো প্রজেক্টটার অ্যাকচুয়ালি কি বলবো রেটিং ডিপেন্ড করে আর কি। রেটিং বলো বা পুরো প্রজেক্টটা কেমন হয়েছে, টোটাল জিনিসটা কোয়ালিটি কন্ট্রোলের উপর ডিপেন্ড করে। আর কোয়ালিটি কন্ট্রোলের জন্য ইন্সপেকশনটা লাগে, যে কোথায় কি হয়েছে, কোথাও যদি ত্রুটি হয় বা কোথাও যদি কোনো ফল্ট হয়, ওটা হচ্ছে রেকটিফাই করাটা হচ্ছে বলে কোয়ালিটি কন্ট্রোল। তো কোয়ালিটি কন্ট্রোল প্ল্যান বলে একটা জিনিস থাকে, ইনক্লুডস এন ইন্সপেকশন এন্ড টেস্ট প্ল্যান বাট গোস বিয়ন্ড ইন্সপেক্টিং। With a quality control plan, you can control the quality of labor, equipment, and suppliers. আহ, তো এগুলো হচ্ছে বেসিক্যালি নর্মাল কথাবার্তা, মানে এই স্ট্যাট গুলো আসলে ওরকম ম্যাথমেটিক্যাল বা কঠিন কিছু না আর কি। দ্য ডিফারেন্স বিটুইন কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল, এটা একটু দেখতে পারো যে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে ইউ প্ল্যান টু অ্যাভয়েড দ্য ডিফেক্ট ইন দ্য ফার্স্ট প্লেস, তখন হচ্ছে আমরা ডিফেক্ট অ্যাভয়েড করি। আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে আমরা ডিফেক্ট হওয়ার পরে ওটা আমরা ফাইন্ড আউট করি এন্ড ট্রাই টু কারেক্ট দেম আর কি। আর অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট করার সময় তো মানে ভুল ত্রুটি হয়, ওটা অ্যাকচুয়ালি এর আগেই হচ্ছে এড়ানোর সুযোগ নেই। এই জন্য হচ্ছে আমরা প্রজেক্টের জন্য কোয়ালিটি কন্ট্রোল ওয়ার্ডটা বেশি ইউজ করি, নট কোয়ালিটি এসিউরেন্স। কোয়ালিটি এসিউরেন্স ইজ অল অ্যাবাউট প্রিভেনশন, কোয়ালিটি কন্ট্রোল ইজ অল অ্যাবাউট ডিটেকশন, এসব কথাবার্তা। এরপর হচ্ছে স্টেপস ফর কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল প্রসেস, হচ্ছে 5টা টোটাল স্টেপ আছে। ডিফারেন্সিয়েট দ্য অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যে হচ্ছে আমরা কতটুকু পর্যন্ত অ্যাকসেপ্ট ফল্ট বা কতটুকু পর্যন্ত ত্রুটি হচ্ছে আমরা মানে অ্যাকসেপ্ট করবো আর কি। যেমন সাপোজ একটা আহ, যেমন আমরা কংক্রিট টেস্ট করি, কংক্রিট ব্লক টেস্ট, মানে একটা কংক্রিট বানাইছে ওটা রেসপন্স কিরকম হবে। সাপোজ ধরো যেমন তুমি সবাই জানো কংক্রিটের নর্মালি স্ট্রেংথ আমরা যখন কি বলি আরসিসি ম্যাথ করি তখন কত ধরি, 3.5 পিএসআই বা 4 পিএসআই বা 3 পিএসআই, এরকম না কংক্রিটের স্ট্রেংথ। জি স্যার। আচ্ছা, কিন্তু নর্মালি যখন আমরা মানে এটা আমরা ধরতেছি বা এটা আমরা ল্যাবে টেস্ট করে এটা অ্যাকচুয়ালি পাই, কিন্তু তুমি যখন বানাচ্ছো মানে তুমি যখন ফিল্ডে বানাও সেখানে তো পানি মিক্স এদিক ওদিক হতে পারে বা মিক্সিংটাও প্রপারলি না হতে পারে। তো তুমি যে কংক্রিটটা কাজ করে যে বিমটা বানাইছো বা যে জিনিসপাতি বানাইছো, এগুলো কি তুমি শিওর যে এটা অ্যাকচুয়ালি ওই 3 পিএসআই অ্যাচিভ করতেছে একটা কলাম, বা হচ্ছে অ্যাকচুয়ালি 4 পিএসআই অ্যাচিভ করতেছে? যদিও তুমি মানে ওইটা যে ডকুমেন্টেশন একটা বিল্ডিং এর যে ডকুমেন্টেশন, ওখানে তুমি মেনশন করে দিচ্ছ যে এখানে যে কংক্রিট আমরা ইউজ করবো এটা 4 পিএসআই স্ট্রেংথের হবে, কিন্তু আর ইউ শিওর দ্যাট এটা অ্যাকচুয়ালি 4 পিএসআই? তো এটা অ্যাকচুয়ালি শিওর হওয়ার জন্য আমরা টেস্টিং করা হয়। মানে বিমের জন্য কেমনে করে, বিম থেকে হচ্ছে একটা ব্লক কেটে নিয়ে আসা হয়। তো ওই ব্লকটা হচ্ছে ওই যে আমরা কংক্রিট ব্লক যেমন টেস্ট করে ওমন টেস্ট করে হচ্ছে ওটা স্ট্রেংথটা মেজার করা হয়। এবার কলাম বা সবকিছুর জন্যই ওরকম হচ্ছে কোন একটা জায়গা থেকে কেটে কেটে ইয়া করা হয় আর কি, মানে এমন জায়গা থেকে কাটা হয় যাতে বিমটা রিয়েল স্ট্রেংথ নষ্ট না হয় আর কি, ওরকম একটা জায়গা থেকে জিনিসটা কাট আউট করা হয়। কলামের জন্য আছে। এরপর যদি দেখা যায় যে হচ্ছে জিনিসটা ক্রাইটেরিয়া মেট করে নেই, যেমন হচ্ছে নর্মালি তো হচ্ছে ওর 3 বা 4 পিএসআই বেশি আসার কথা যদি স্ট্রেংথ টেস্ট করা হয়, কিন্তু সাপোজ দেখা গেল একটা কম এসে গেল 2.5 বা 2 পিএসআই, তার মধ্যে বোঝা যাচ্ছে যে এটা কিছুদিন গেলে হচ্ছে এটা জিনিসটা কোয়ালিটি ডিগ্রেড করবে। তো তখন হচ্ছে এটা কোয়ালিটি মেনটেন করে না, তখন হচ্ছে কতটুকু মানে এই জিনিসটা বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কতটুকু হবে, যে তুমি 2.5 পিএস এর বেশি কম হলে তুমি ভেঙে ফেলবা নাকি 3 পিএস এর কম হলে তুমি ভেঙে ফেলবা, এরকম একটা ক্রাইটেরিয়া হচ্ছে তুমি সেট করবা তোমার বিল্ডিং এর জন্য। তারপর হচ্ছে ক্রিয়েট এন ইন্সপেকশন প্ল্যান, ওই যে তুমি হচ্ছে কি কি ইন্সপেকশন করবা, যেমন হচ্ছে আমি এখন একটা বললাম যে বিম থেকে একটা কংক্রিটের ব্লক কেটে নিয়ে হচ্ছে এটা টেস্ট করা, বা তুমি কেমনে হচ্ছে টোটাল বিল্ডিংটার কোয়ালিটি টেস্ট করবা, ওরকম হচ্ছে ইন্সপেকশন প্ল্যান থাকে। তো ওরকম তুমি একটা ক্রিয়েট করবা। ইউজ চেকলিস্ট টু কন্ডাক্ট ইন্সপেকশন, যে হচ্ছে যে জিনিসটা মানে ইন্সপেকশন শেষ হয়ে যাবে ওটা টিক দিবা। মানে নর্মালি আমরা যেমনি কাজ করি আর কি, যে একটা চেকলিস্ট বানানো হয়েছে, চেকলিস্টে এসব জিনিসপাতি গিয়ে শেষ, সাপোজ ধরো বলা হচ্ছে কলাম চেক বিম চেক ওরকম আর কি। হুম, যেটা হয়ে যাবে ওটা জিতবে, খুব ব্যাপার স্যাপার। কারেক্ট ডেফিসিয়েন্সিস এন্ড ভেরিফাই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। ডেফিসিয়েন্সি মানে যেসব জায়গায় কম, মানে সাপোজ ধরো যেসব জায়গায় স্ট্রেন্থ কম আসছে তো ওটা কেমনে রেকটিফাই করা যায়। সাপোজ ওই জায়গায় আমরা
রেকটিফাই করার বিভিন্ন ওয়ে আছে, ওটা এখানে আলোচনার বিষয় না। এন্ড ভেরিফাই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আর কি, যে হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সবগুলো মিট করতেছে নাকি। প্রিভেন্ট ফিউচার ডেফিসিয়েন্সিস, যে ভবিষ্যতে সাপোজ একটাকে বি বানাইছি, এটা রেস্টুরেন্ট কমে গেছে, কিন্তু ভবিষ্যতে আমরা যেগুলো বানাবো এগুলো রেস্টুরেন্ট যাতে না কমে যায়। Define and share the acceptance criteria. Some of the standards that might be incorporated into the acceptance criteria include, এই যে তুমি যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো সেট করবে ওখানের মধ্যে এইসব থাকতে পারে, যে নো ভিজিবল ডিফেক্টস, কমপ্লাস উইথ মিনিমাম কোড স্ট্যান্ডার্ড যেটা বিএনপিসি তে আছে, meet all manufacturers specifications, conform to the customer's contract specifications, a specific organizational preference, project, এইসব কথাবার্তা। তো ক্রিয়েট অ্যান ইন্সপেকশন প্ল্যান, এর জিনিসটা হচ্ছে সম্ভবত তুমি ওই যে তোমাদের যে কাজটা দিয়েছি প্রিমাভেরা, ওখানে হয়তো ক্রিয়েট করা যায়, আমি জানি না এক্সাক্ট। ইউজ চেকলিস্ট টু কন্ডাক্ট ইন্সপেকশন, নর্মাল কথাবার্তা যে হচ্ছে চেকলিস্ট কেমনে ক্রিয়েট করবা, ওয়ার্ক জোন, সেফটি, সাইট ক্লিনলিনেস, এইসব ভাবি যাবে। কনস্ট্রাকশন ইন্সপেকশন চেকলিস্ট, যেমন এখানে হচ্ছে একটা এক্সাম্পল আছে, অর্গানাইজেশন হচ্ছে টেমপ্লেট লাইব্রেরি, প্রজেক্ট হচ্ছে এরকম একটা বানানো হয়েছে আর কি, সামহাও টেমপ্লেট ছিল অনলাইনে ওরকম। সাউথ সাইড রোড ওয়ার্কস প্রজেক্টের নাম, অটোমেটেড ফর্ম নাম্বার বলে একটা জিনিস আছে। তো প্রিলিমিনারি দেখো বেশ কয়েকটা ধাপ আছে, প্রিলিমিনারিতে কি কি করা আছে, ডেসক্রিপশন, লট নম্বর, এইসব হাবি জাবি। ফর্ম ওয়ার্ক এন্ড ফলস ওয়ার্ক, এসব চেক আছে, ফর্ম ওয়ার্ক ঠিকঠাক আছে নাকি চেক করা হয়েছে, রিইনফোর্সমেন্ট স্কিল ঠিকঠাক আছে নাকি চেক করা হয়েছে, অল ওয়েলস আর অ্যাকর্ডেন্স উইথ অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডস এন্ড আর্টিক, এইসব জিনিসপাতি। এই যে এখানে চেক দেওয়া হচ্ছে, এটা হচ্ছে চেক লিস্ট, ইয়েস ইয়েস বলা হচ্ছে, মানে মোটামুটি সবগুলো হচ্ছে আমার ক্রাইটেরিয়া মিট করছে। তো কমেন্ট হিসাবে তুমি হচ্ছে যেটা মিট করতেছে না ওটা লিখে দিতে পারবা, কমেন্টস ওয়াটার জিনিসটা এমন বানাবো। স্টেজেস অফ ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল, আর্ট ওয়ার্ক, যেমন আর্ট ওয়ার্ক থাকতে পারে, মেসনরি, মেসনরি মানে কি বিগ ওয়ার্ক, তাই না? Stages of inspection and quality control, reinforcement RCCI, process sanitary and water supply services, concrete deficiencies and verify acceptance criteria. Uh, Physical mark the issue or area to prevent cover-up, take a picture to clearly identify the issue and show how it is marked in the field, correct the issues, document the correction. তো এইসব কথাবার্তাই, যে ডেফিসিয়েন্সিস আইডেন্টিফাই করবা এন্ড ওটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করতেছে নাকি দেখবা, এরপর ফিউচার ডেফিসিয়েন্সিস আচ্ছা আমরা অ্যাভয়েড করবো। তো এখানে একটা কথা বলা হচ্ছে, সাকসেস ইজ when you don't see the issue again and you are that much closer to achieving first time quality which is zero defects। তো ফার্স্ট টাইমে যদি কোয়ালিটি অ্যাচিভ করা যায় ওটা সবচেয়ে বেটার আর কি, এইসব কথাবার্তা বলা হচ্ছে। তো এইটুকুই ছিল এই স্লাইডে। এখন হচ্ছে একটা একটু লার্জ টপিক, এই টপিকটা হচ্ছে ইনভেন্টরি, প্রজেক্ট প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ভেতর একটা দুইটা টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এন্ড ডিমান্ড ফোরকাস্টিং। আচ্ছা, এখন ইনভেন্টরি আর ডিমান্ড এই জিনিসগুলো দিয়ে বেসিক্যালি কি বুঝি, যেমন ইনভেন্টরি হচ্ছে কোন একটা জিনিস, সাপোজ এটা একদম খুব ছোট এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, যেমন একটা মুদির দোকানে সাপোজ ধরো সে সিগারেট বেচে, ঠিক আছে? এখন তার কাছে কিন্তু ধরো প্রতিদিনই সিগারেট আসে না, তার কাছে সপ্তাহে একদিন সিগারেট আসে, যে রিটেইলার থাকে ও হচ্ছে এসে জিজ্ঞেস করে যে কত সপ্তাহে কতগুলো হচ্ছে ওর প্যাকেট বেচা হয়েছে, ওরা হচ্ছে খালি প্যাকেট গুলো দেখায়, দেন হচ্ছে রিটেলার ওই অনুযায়ী ওদেরকে একটা অর্ডার দেয় বা হচ্ছে ওদের কাছে বেচে আর কি, তো একটা নোট নেয়। এখন ইনভেন্টরি মানে হচ্ছে বেসিক্যালি ওদের কাছে ইনভেন্টরি দুইটা জিনিস হতে পারে, রিটেইলারের ইনভেন্টরি অথবা হচ্ছে যে দোকানদার তার ইনভেন্টরি, তার তার ইনভেন্টরি মানে হচ্ছে তার কাছে এখন শোকেসে বা তার কাছে কতগুলো প্যাকেট আছে, তো ইনভেন্টরি টাইমের সাথে শেষ হয়ে যায়, ওটা আবার ফিল আপ করা লাগে, ব্যাপারটা হচ্ছে এটা। একদম সিম্পল। আর ডিমান্ড, হ্যাঁ তুমি দেখো ইনভেন্টরিটা হচ্ছে ডিমান্ডের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। যেমন মানুষজন আসতেছে, তো ডিমান্ড একটা নর্মাল রেট আছে, যেমন ধরো ওই এলাকায় একটা প্রোগ্রাম হয়েছে সাপোজ, একটা চায়ের দোকান বা বিড়ি সিগারেটের দোকান, ওটা আশেপাশে একটা প্রোগ্রাম হচ্ছে, মানুষজন আরো বেশি আসতেছে, তো স্বাভাবিকভাবে ওখানে একটা ডিমান্ড বেড়ে যাবে, তো সেটার উপর আরো প্রেশার করবে, তো ইনভেন্টরি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ব্যাপারগুলো এরকম। এখন এখানে হচ্ছে এগুলো একটু টেকনিক্যাল টার্মে হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে, যে ইনভেন্টরি কি জিনিস, দ্য নাম্বার অফ ফ্লো ইউনিটস কন্টেন্ট উইথ ইন দ্য প্রসেস, এটাকে বলা হচ্ছে ইনভেন্টরি। এখানে সবগুলো ডেফিনিশন গুলো হচ্ছে দেওয়া আছে, একটু দেখে নিবা। দ্য টাইম ইট টেক্স ফর দ্য ফ্লো ইউনিটস টু গেট থ্রু দ্য প্রসেস ইজ কল্ড ফ্লো টাইম। যেমন এই যে একটা 7 দিন টাইম লাগতেছে, এটা সাপোজ ফ্লো টাইম বা থ্রো টাইম। দ্য রেট এট হুইচ দ্য প্রসেস ইজ ডেলিভারিং আউটপুট ইজ কল্ড ফ্লো রেট। যেমন প্রতিদিন কয়টা করে বেচা হচ্ছে, এরকম একটা জিনিস হচ্ছে ফ্লো রেট। ফ্লো ইউনিট হচ্ছে র মেটেরিয়াল হতে পারে, যেমন আমি সিগারেটের কথা বললাম, এটা আর অনেক কিছু হইতে পারে, যেমন র মেটেরিয়াল সিমেন্ট হইতে পারে, আনসার্ভড কাস্টমার্স আনডায়াগনোসড পেশেন্ট, এটা আমি দেখাবো ইন ডিটেল।
তারপর আউটপুট হতে পারে ডায়াগনোস, পেশেন্ট, ফিনিশড গুডস, এসব জিনিসপাতি। এখন যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এক্সাম্পল। যেমন তুমি দেখো, সো এই সাপোজ যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনভেন্টরি এন্ড ডিমান্ড, এই জিনিসটা দুনিয়া সব জায়গায় আছে। যেমন দেখো এখানে কয়েকটা চারটা কেস দেওয়া হয়েছে: ইউএস ইমিগ্রেশন, শ্যাম্পেন ইন্ডাস্ট্রি, এমবিএ প্রোগ্রাম, লার্জ পিসি ম্যানুফ্যাকচারার। তো ইউএস ইমিগ্রেশন ফ্লো ইউনিট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইমিগ্রেশন বেনিফিট, যারা অ্যাপ্লিকেশন করতেছে ওইটা হচ্ছে ফ্লো ইউনিট। তো ইনভেন্টরি কি হইতে পারে এখানে, যেমন পেন্ডিং কেসেস 4 মিলিয়ন কেসেস, 4 মিলিয়ন কেস হচ্ছে পেন্ডিং পড়ে আছে, এখনো চেক করা হয়নি ইমিগ্রেশন। এরপর সাপোজ শ্যাম্পেন ইন্ডাস্ট্রির জন্য ইনভেন্টরি কেমন হবে, 900 মিলিয়ন বোতলস। দেখো এটার এক একটা এক এক ইউনিট, ইউনিট কিন্তু আলাদা, তার মানে এটার ইউনিট ডিফাইন্ড হতে পারে। তুমি যে জিনিসটা নিয়ে কাজ করতেছো ওইটা যে ইউনিট, সেই হিসাবে হচ্ছে এটার ইউনিট ঠিক হবে। সাপোজ এমবিএ প্রোগ্রামের জন্য এখানে ইনভেন্টরি হবে 1200 স্টুডেন্টস, ওরা ভর্তির জন্য ওয়েট করতেছে, এরকম একটা ব্যাপার। বা পিসি ম্যানুফ্যাকচারের জন্য ইউনিট হবে কম্পিউটার। এখন ফ্লো রেট কিরকম, যেমন অ্যাপ্রুভড আর রিজেক্টেড ভিসা কেসেস হচ্ছে 6.3 মিলিয়ন পার ইয়ার, এটা হচ্ছে একটা ফ্লো রেট। তারপর শ্যাম্পেন বোতল বা এমবি স্টুডেন্টের জন্য 600 স্টুডেন্ট পার ইয়ার, এরকম। ফ্লো টাইম হচ্ছে অ্যাভারেজ প্রসেসিং টাইম, যেমন একটা ভিসা প্রসেস হতে কত টাইম লাগতেছে, যেমন বলতেছে 7.6 মান্থস, এটা একটা প্রসেসিং টাইম হতে পারে। বা এমবিএ প্রোগ্রাম শেষ হতে 2 বছর লাগে, এটা একটা প্রসেসিং টাইম। তো এই ফ্লো চার্টটা দেখতে পারো, এই ফ্লো চার্টটা ফ্লো ইউনিটস ঢুকতেছে এন্ড হচ্ছে আউটপুট হিসেবে বের হচ্ছে, ভিতরে হচ্ছে আমরা রিসোর্স ইউজ করতেছি প্রসেসের ভেতর। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটা আসলে নট মাচ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা বুঝার জন্য আর কি। গ্রাফটা হচ্ছে এক্স এক্সিস বরাবর টাইম আছে, ও এক্সিস বরাবর আছে আছে পেশেন্স, বা হচ্ছে যেটা হচ্ছে আমার ইউনিট আর কি, সো ইউনিট। এখন ইনভেন্টরি কি বলা আছে, ইনভেন্টরি হচ্ছে কমুলেটিভ ইনফ্লো মাইনাস কুমুলেটিভ আউটফ্লো। এটা কিন্তু সত্যি কথা, তাই না? মানে আমার কাছে কতটুকু আছে, আমার কাছে ততটুকুই থাকবে, যেটা হচ্ছে আমার কাছে টোটাল আসছে, সেখান থেকে যদি আমি যতটুকু চলে গেছে ওটা যদি বাদ দিই, যেটা থাকবে সেটা হচ্ছে আমার ইনভেন্টরি। তো এটা হচ্ছে কমুলেটিভ ইনফ্লো এর গ্রাফ, যেটা হচ্ছে ডার্ক বোল্ড ব্ল্যাকে আঁকা হয়েছে। কমুলেটিভ আউটফ্লো গ্রাফ হচ্ছে এটা, তো দুইটার মাইনাস করে হচ্ছে আমরা এই ইনভেন্টরি গ্রাফটা পাচ্ছি। এটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটা এক্সাম্পল দেখা হয়েছে, করে রাখতে পারো। আচ্ছা, এখন হচ্ছে মেইন টপিক গুলো। এটাকে বলা হচ্ছে লিটলস ল। ভদ্রলোকের নাম হচ্ছে লিটল। তো সে হচ্ছে ইনভেন্টরি এন্ড ফ্লো টাইম এসব নিয়ে একটা ম্যাথমেটিক্যাল সম্পর্ক রিলেশন ডেভেলপ করছে। এটাকে বলতেছে রিলেশন বিটুইন ইনভেন্টরি, ফ্লো রেট এন্ড ফ্লো টাইম। তো অ্যাভারেজ ইনভেন্টরি জিনিসটাকে, অ্যাভারেজ ইনভেন্টরি মানে হচ্ছে এই যে বলতেছে অ্যাভারেজ ইনভেন্টরি মেজার্স হাউ মেনি ফ্লো ইউনিটস ইউ আর হোল্ডিং উইথিন দ্য প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড অফ ওয়ান ইনভেন্টরি টার্ম। আচ্ছা, ইনভেন্টরি টার্ম কি জিনিস? এই যে আমি একটু আগে বললাম, রিটেইলার এসে হচ্ছে ওকে এক চালান দিয়ে যাচ্ছে, একজন মুদি দোকানদারকে এক চালান সিগারেট দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা ইনভেন্টরি টার্ম। টার্ম মানে হচ্ছে সে একবার ফিল আপ করতেছে। Average inventory measures how many flow units you are holding within the process during the period of one inventory turn. এটা হতে পারে, আচ্ছা আমি যেটা বলছি ওটা আবার ভুল হতে পারে। মানে এটা সাপোজ, এইটা ইনভেন্টরি টার্ন হচ্ছে রিটেলারের জন্য। এখানে ইনভেন্টরি টার্ন দিয়ে কি বোঝানো হচ্ছে, 1/বাই ফ্লো টাইম। যেমন ফ্লো টাইম হচ্ছে 7 ডেজ, সাইটে সিমেন্ট ব্যাগ আসতে লাগবে 7 দিন। তো আমি যদি 1/7 করি, তার মানে কি 7 দিনে আসে। Sorry, তোমরা তো ঐকিক নিয়ম করছো না, ঐকিক নিয়মের মতো ব্যাপারটা। যেমন 7 দিনে হচ্ছে একবার করে ইনভেন্টরি ফিল আপ হয়, ঐকিক নিয়মে বলে তো একদিনে হয় ইন 1 ডেজ, 1/7। তো এইটাকে বলতেছে মানে অ্যাভারেজ ইনভেন্টরি টার্নস আর কি। এটা হচ্ছে যে বেচতেছে তার জন্য, যেমন দোকানদারের জন্য হবে। এখানে একটা কথা আছে, এখানে দেখে ইনভেন্টরি টার্নস হচ্ছে, এটা হিসাব আছে 52.14 টার্নস পার ইয়ার। এটা ছিল ডেস, এই ইউনিটটা এটা ইয়ারে নিয়ে গেছে। এটা কেমনে ইয়ারে নিয়ে গেছে, 1/7 ইন্টু হচ্ছে 365, 7 ডেজে করছে না, 1 ডেজে নিয়ে আসছে, 365 ডেজে গুণ করে দিছে। তো এটা গুণ করে তুমি যদি ক্যালকুলেটর থাকে করে দেখলে দেখবে এটা 52.14 আসবে। আচ্ছা যাই হোক, আমরা আগের জায়গায় ফিরে যাই। অ্যাভারেজ ইনভেন্টরি মেজার্স হাউ মেনি ফ্লো ইউনিটস ইউ আর হোল্ডিং উইথিন দ্য প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড অফ ওয়ান ইনভেন্টরি টার্ম। একদম সোজা কথা। তো অ্যাভারেজ ইনভেন্টরির ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ ফ্লো রেট ইন্টু অ্যাভারেজ ফ্লো টাইম। তো ফ্লো রেট সাপোজ ধরো, ফ্লো রেট হচ্ছে 100 ব্যাগস পার ডে, ফ্লো টাইম হচ্ছে আমার 7 ডেজ, তো দুইটা যদি গুণ করে দাও, ডেজ ডেজ কাটা যাবে, জাস্ট ব্যাগ থাকবে 700 ব্যাগ। মানে অ্যাভারেজ ইনভেন্টরি মানে হচ্ছে তোমার সাপোজ অ্যাভারেজ, এই পুরো জিনিসটা কি বোঝানো হচ্ছে, যেমন সাইটে সিমেন্ট ব্যাগ, অ্যাভারেজ ফ্লো রেট হচ্ছে 100 ব্যাগস পার ডে, যেমন সে 100 ব্যাগস হচ্ছে বেচতেছে দিনে। অ্যাভারেজ ফ্লো টাইম হচ্ছে
ডেজ, যে সাপোজ 7 ডেজ মানে টোটাল জিনিসটা বেচা শেষ হতে 7 দিন লাগবে, মানে অ্যাভারেজ ফ্লো টাইম মানে একটা সিমেন্টের ব্যাগ অ্যাভারেজে হচ্ছে 7 দিন থাকে। মানে সে 6 দিনের ভেতরে বেচা হয়ে যেতে পারে বা 8-9 দিন লাগতে পারে, কিন্তু অ্যাভারেজ হচ্ছে 7 দিন থাকে। তার মানে তোমার অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজে মানে তোমার যে ইনভেন্টরি আছে ওখানে টোটাল কতটা ব্যাগ থাকতে পারে, যে হচ্ছে তোমার 700 ব্যাগ। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম গুণ করে। এরপর ইনভেন্টরি টার্নস তো আসতো, এটা আমরা দেখলাম। এবার ইনভেন্টরি টার্ন মেজার্স হাউ মেনি প্রোডাক্টস লিভ দ্য প্রসেস বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ডিসঅ্যাডভান্টেজেস লো ইনভেন্টরি টার্নস। এখন লো ইনভেন্টরি টার্নস মানে কি, যে হচ্ছে আমার কম টার্ন হচ্ছে, যে সাপোজ বললামই তো, এটা কম কখন হবে, এটা কম হবে যদি আমার এই ভ্যালুটা বেশি হয়, যে অ্যাভারেজ ফ্লো টাইমটা যদি বেশি হয়। অ্যাভারেজ ফ্লো টাইম সাপোজ ধরো 30 দিন, তখন এটা অনেক কমে যাবে না, 1/30 × 365, যে হচ্ছে একটা সিমেন্ট ব্যাগ ডেলিভারি দিতে হচ্ছে আমার 30 দিন লাগে। তো লো ইনভেন্টরি টার্নের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? ফিনান্সিয়াল কস্ট অফ হোল্ডিং লার্জ ইনভেন্টরি, আমাকে হচ্ছে 30 দিন সিগারেট বা সিমেন্টের ব্যাগটা হচ্ছে আমার কাছে রাখতে হচ্ছে। তো এটা চেক দিয়ে রাখতে গেলে তো একটা সিকিউরিটি কস্ট আছে, তো আমার খরচ বেশি হচ্ছে। ইনভেন্টরি মে বিকাম অবসোলিট হয়ে যাবে, ইনভেন্টরি মে ফিজিক্যালি পেরিশ, রিস্ক অফ থেফট অর শিঙ্ক, এটা চুরি হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। রিকোয়ার্স স্টোরেজ স্পেস লাগে, ওভারহেড কস্ট লাগে, ওভারহেড কস্ট এই যে ইন্স্যুরেন্স সিকিউরিটি এগুলোকে বলে ওভারহেড কস্ট। কস্ট অকার ডিউ টু কোয়ালিটি ডিগ্রেডেশন, তারপর কোয়ালিটি ডিগ্রেড হলে তো ওটা পুরাটা আমার লস। যেমন আমি সিমেন্টের ব্যাগ রাখলাম, পানি পড়ে হচ্ছে সিমেন্ট নষ্ট হয়ে গেল, পুরোটা আমার লস না। এই সময় আর কি ব্যাপার স্যাপার। ইনভেন্টরি ম্যানেজমেন্ট রিজনস ফর হোল্ডিং ইনভেন্টরি, তো ইনভেন্টরি আসলে হোল্ড করা লাগে। ইনভেন্টরি যে কোনো বিজনেসের জন্য ইনভেন্টরি লাগে। এখন আহ, তো আইডিয়ালি এনি বিজনেস প্রসেস উড ওয়ান্ট দ্য ইনফ্লো অ্যান্ড আউটফ্লো কার্ভস টু ওভারল্যাপ। সবাই চাই যে জিনিসটা ওভারল্যাপ করুক, কেন? হোয়াই দ্যাটস নট ফিজিবল? A flow unit needs to spend time in the process to come out as output. এরপর এখানে হচ্ছে কয়েকটা কথাবার্তা বলছে যে আমরা কেন হচ্ছে ইনভেন্টরি ধরে রাখতে চাই। ইনভেন্টরি ধরে রাখা আসলে এটা মানে কি বলবো, এটা লাগেই। এটা আসলে ইনভেন্টরি যে কোনো বিজনেসের জন্য রাখা লাগে। তুমি তো দেখো, তুমি তুমি এমন কোনো মানুষ নয় যে হচ্ছে কেউ একজন একটা জিনিস চাইছে, ও চাওয়ার সাথে সাথে হচ্ছে তুমি সাপ্লাই দিয়ে দিতে পারবা। তো তোমার একটা ইনভেন্টরি হোল্ড করা লাগে। তো এখানে হচ্ছে রিজনস ফর হোল্ডিং ইনভেন্টরি, সেখানে বলতেছে ইকোনমিক্স অফ স্কেল, ইউ কিপ ইউর ইনভেন্টরি ওয়েটিং বিফোর সেন্ডিং ইট টু কাস্টমার, সেপারেশন অফ স্টেপস ইন এ প্রসেস। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সব জায়গাতে হচ্ছে আমার ইনভেন্টরিটা হোল্ড করা লাগে। এখানে হচ্ছে ইনভেন্টরি টাইপ বলে একটা জিনিস আছে। তো এইখানে হচ্ছে ইনভেন্টরি টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে। টাইপ demand depending on the reasons for holding inventory, inventories are of given defined names আর কি। যেমন a flow unit needs to spend time in the process to come out as output, এটাকে বলা হয় পাইপলাইন ইনভেন্টরি। দ্য বেসিক ইনভেন্টরি অন হুইচ দ্য প্রসেস অপারেটস। তো এরকম কি হতে পারে, যেমন সাপোজ ধরো তুমি একটা কম্পিউটারের দোকানে গেছো, তুমি এমন একটা মডেল চাচ্ছ ল্যাপটপের, যেটা হচ্ছে ওদের কাছে নাই। তো ওরা বললো যে হচ্ছে তুমি যদি অর্ডার দাও, কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করো, ওরা হচ্ছে বাইরে থেকে ওটা আনিয়ে দিতে পারবে। তুমি টাকা দিলা, এরপর যে ওই যে টাইমটা হচ্ছে ওটা আসতে লাগবে ল্যাপটপটা, ওটাকে বলা হচ্ছে পাইপলাইন ইনভেন্টরি, মানে ওই ল্যাপটপটা অলরেডি পাইপলাইনে আছে। ঠিক আছে, তো এটাকে বলতেছে পাইপলাইন ইনভেন্টরি। তারপর সিজনাল ভেরিয়েশন ইন ডিমান্ড, যেমন তুমি সাপোজ ধরো জানো যে আহ কি বলতে পারি, যে শীতকালে হচ্ছে সাপোজ একটা ফর এক্সাম্পল বললাম, তেলের তেলের ডিমান্ড বেড়ে যাবে, বা হচ্ছে তোমার আহ আহ, সবজি ডিমান্ড, আর কি বলবো, আলুর ডিমান্ড বেড়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে তুমি আগে থেকে কিছু ইনভেন্টরিতে আলু রেখে দিলা, এটাকে বলতেছে সিজনাল ইনভেন্টরি। ইউজ সাইকেল ইনভেন্টরি টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ইকোনমি অফ স্কেল, এটা আরেকটা জিনিস। যেমন রিডিউস ট্রান্সপোর্টেশন কস্ট, এইসব ট্রান্সপোর্টেশন কস্ট কমায় আনার জন্য হচ্ছে তুমি কিছু ইনভেন্টরি রেখে দিলে, ওটাকে বলা হচ্ছে সাইকেল ইনভেন্টরি। সেপারেশন অফ স্টেপস ইন এ প্রসেস, এটাকে বলে ডিকাপলিং ইনভেন্টরি। স্ট্রোচেস্টিক ডিমান্ড বলে একটা জিনিস আছে, এটা হচ্ছে একটু, স্ট্রোচেস্টিক ডিমান্ডকে বলে সেফটি ইনভেন্টরি। সাপোজ তোমার ধরো এই যে সামনে তো হচ্ছে বড়দিন আসতেছে, একসাথে অনেকগুলো ছুটি পড়ছে এই ডিসেম্বরের লাস্টের দিকে। তো ধরো একজন ব্যবসায়ী, সে জানে যে সেই ডিসেম্বর লাস্টের দিকে সে যদি কিছু একটা অর্ডার করে, সেটা আসবে না। মানে ধরো যারা রিটেলার ওকে অর্ডার জিনিসটা দেওয়ার কথা, ওরা হচ্ছে অ্যাভেলেবল থাকবে না, কারণ সবাই ছুটিতে আছে।
তো সে কি করবে, সে হচ্ছে ডিসেম্বরের শুরুতেই অনেকগুলো জিনিসপাতি আগে ভাগে আনবে, আনায় রাখবে। তো ওইটাকে বলতেছে অ্যাস্ট্রোসিস্টেমিক ডিমান্ড বা সেফটি ইনভেন্টরি। সেটা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য হতে পারে, যে হচ্ছে কোনো একটা দুর্যোগ বা হচ্ছে কিছু একটা জন্য, সেফটির জন্য সে যদি আগে ভাগে একটা ইনভেন্টরি ক্রিয়েট করে, ওটাকে বলা হচ্ছে সেফটি ইনভেন্টরি। আচ্ছা, ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আমরা বেসিক্যালি যে মডেলটা ইউজ করি ওটাকে বলে হয় ইওকিউ মডেল। আচ্ছা, দুর্লভ, আমার হচ্ছে এই মিটিং আর 9:30 মিনিটের মতো টাইম আছে। তুমি হচ্ছে আমাকে 8 মিনিট হলে আমাকে একটু রিমাইন্ডার দিও, আমি এটা ক্লোজ করার নতুন আরেকটা মিটিং খুলবো। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের ইওকিউ মডেলটা কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটার অবজেক্টিভ হচ্ছে ইনভেন্টরি হোল্ডিং কস্ট এন্ড অর্ডারিং কস্ট অপটিমাইজেশন। তো দেখো, আমার যেটা, আমরা এতক্ষণ আলাপ করে যেটা বুঝতে পারলাম, আমার ইনভেন্টরিতে বেশি জিনিসপাতি এনে রাখাও ঠিক না, টাকা লস হইতে পারে। আবার হচ্ছে কম জিনিসপাতি আনাও ঠিক না, আমার হচ্ছে প্রতি ঘন ঘন অর্ডার দিয়ে লাগবে, সেটাতে আমার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে বা অর্ডারিং কস্টটা বেড়ে যাবে। তো হচ্ছে আমার এটা অপটিমাইজ করতে হবে। তো এটা অপটিমাইজ করার জন্য আমরা একটা লিনিয়ার, মানে লিনিয়ার অপটিমাইজেশন বা অ্যালজেব্রা টাইপের কিছু একটা জিনিস ইউজ করি, ওটাকে বলা হচ্ছে ইউকিউ মডেল। তো এই মডেলটার যে কি আইটেমের জন্য অ্যাপ্লিকেবল সেটা কিছু কথা আছে, যে রিপ্লেনিশ ইনভয়েসেস অর অর্ডারস, যে রিপ্লেনিশ মানে ঘাটতি পূরণ করতে পারবা, রিপ্লেনিশ করতে পারবা। এরপর হচ্ছে তোমার নট প্রডিউসড এন্ড ডেলিভার্ড ইনস্ট্যান্টেনিয়াসলি, যেমন তুমি একটা জিনিস অর্ডার করলে ওই জিনিসটা যদি অর্ডার করা আসতে টাইম লাগে, তো এই কেসে হচ্ছে ইউকিউ মডেল প্রযোজ্য। তো এখানে হচ্ছে আমরা জাস্ট দুইটা কস্ট কি চিন্তা করি, যে ইনভেন্টরি ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট, যে ওটা ইনভেন্টরিতে রাখতে কতটুকু কস্ট যাচ্ছে। এর বাইরে হচ্ছে অর্ডারিং কস্ট, যে ওটা অর্ডার করতে কতটুকু কস্ট আছে। এর বাইরেও আরো আসলে আরো অনেক কস্ট থাকে, যেমন ট্রান্সপোর্টেশন, ওটাকে আমি অর্ডারের ভিতরে ধরে ফেলতে পারি, বা আরো অনেক কস্ট থাকে সবকিছু। বাট আমরা জাস্ট এই দুইটা কস্টে কনসিডার করতেছি। এখানে ডিসিশন ভেরিয়েবলস হচ্ছে হোয়েন টু অর্ডার, যে টাইমটা কত, এন্ড হাউ মেনি টু অর্ডার সাপোজ, এন্ড এই যে দুটো জিনিস আমরা ফাইন্ড আউট করার ট্রাই করবো। ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যাজাম্পশনস, তো যে কোনো তুমি দেখো আমরা যেসব থিওরি করতাম জিওটেকে বা হচ্ছে সব জায়গায় হচ্ছে একটা থিওরি পিছনে কিছু অ্যাজাম্পশন থাকতো। তো এখানেও কিছু অ্যাজাম্পশন আছে, যে কনস্ট্যান্ট রেট অফ ডিমান্ড, ডিমান্ড রেটটা হচ্ছে বাড়তেছে বা কমতেছে না। যেমন ধরো শীতের যে পোশাক, এটার ডিমান্ড হচ্ছে শীতকালে বেড়ে যায় বা গরমকালে থাকে না, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ ডিমান্ড সারা বছর বা একটা টাইম অলওয়েজ সেম। Shortage is not allowed. Stock replenishment can be scheduled to arrive exactly when inventory drops to zero. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি ধরে নিচ্ছ তুমি অর্ডার করার পরে যখনই ইনভেন্টরি একদম জিরোতে নেমে যাবে, তখন হচ্ছে তোমার নতুন প্রোডাক্ট হাজির হয়ে যাবে। বাস্তবে কিন্তু এমন হয় না, বাট আমরা এটা হচ্ছে অ্যাসাম্পশন ধরে নিয়ে রাখি। Purchase price, ordering price are independent of the quantity ordered. Okay, items are ordered independently of each other. তুমি পড়লেই বুঝবা। বুঝছো? হুম। এরপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, কস্ট স্যার আমাদের আইডেন্টিফিকেশন। আর 5 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ, আমি 2-3 মিনিট কথা বলতে পারবো, সমস্যা নেই। তো কস্ট আইডেন্টিফিকেশনে কি করা আছে, যে দেখো এই বরাবর এক্স এক্সিস বরাবর হচ্ছে টাইম প্লট করা হয়েছে, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ইনভেন্টরি লেভেল। যে সাপোজ ধরো তুমি চিনির গুদাম, ঠিক আছে, চিনির গুদামে তুমি ম্যাক্সিমাম 2,000 ব্যাগ চিনি রাখতে পারতেছো। তো এভারেজ লেভেল হচ্ছে এটা 1,000 স্বাভাবিক। তারপর রিঅর্ডার পয়েন্ট হচ্ছে এটা, মানে এই পয়েন্ট আসলে হচ্ছে তুমি আবার অর্ডার করবা। এখন দেখো এটা টাইমের সাথে সাথে 6 ডে লিড টাইম বলতেছে। আচ্ছা, 6 ডে মানে এখান থেকে এতটুকু হচ্ছে 6 ডে, এটা ঠিক আছে। কারণ দেখো টাইমের সাথে সাথে এই ম্যাক্সিমাম লেভেলটা কমতেছে, এটা তো স্বাভাবিক তাই না? তুমি টাইমের সাথে সাথে জিনিসটা বেচতেছো, কমেই যাবে। কমতে কমতে এই টাইমে এসে হচ্ছে এটা জিরো হয়ে যাচ্ছে, তখন হচ্ছে তোমার জিনিসটা আবার ফুলফিল হয়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার ফুল, যখন তুমি অর্ডার দিচ্ছ আবার ফুলফিল হয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে একটা কি বলবো, অপটিমাইজড কার্ভ। ঠিক আছে, তুমি দেখো এখানে তোমার কোনো জিনিস লস হচ্ছে না। লস কেমন হইতো, যেমন ধরো তোমার এতটুকু আছে এই জায়গায়, যদি তুমি আবার আরেকটা অর্ডার দিতা, তো ওরকম অ্যানোমেলি থাকলে হচ্ছে জিনিসটা লস হইতো, যে তোমার কাছে এতটুকু আছে তুমি আমার অর্ডার দিছো, তো ওই জিনিসটা তো ধরো পচতেছে, পরে তুমি বেচতে পারবা, কিন্তু এটা তো অপটিমাইজ না আর কি। যে এখন এটা হচ্ছে একটা অপটিমাইজড কার্ভ। এখন এখানে কিছু মানে টার্ম আছে। কিউ দিয়ে বোঝায় কোয়ান্টিটি পার অর্ডার, কিউ দিয়ে বোঝায় অ্যানুয়াল ইউজেস বা ইনভেন্টরি রিকোয়ারমেন্ট, সি নট দিয়ে বোঝায় অর্ডার কস্ট পার অর্ডার, সিএইচ দিয়ে বোঝায় অ্যানুয়াল কস্ট হোল্ডিং কস্ট পার ইউনিট। এগুলো একটু দেখে নিবা। তো এখানে হচ্ছে আমরা একটা জিনিস বের করি, টোটাল অ্যানুয়াল কস্ট টিএসএ। টিএসএ এর ফর্মুলা হচ্ছে টি এইচ কিউ বাই টু প্লাস টি নট ইউ বাই কিউ।
এই যে তুমি দেখো এখানে কি কি আছে, এখানে আছে টোটাল অ্যানুয়াল কস্ট ইজ ইকুয়াল টু অ্যানুয়াল হোল্ডিং কস্ট প্লাস অ্যানুয়াল অর্ডার কস্ট, তাই না? ইউ সি নট বাই কিউ প্লাস সি এইচ কিউ বাই টু, মানে টোটাল অ্যানুয়াল কস্ট ইজ ইকুয়াল টু অ্যানুয়াল হোল্ডিং কস্ট প্লাস অ্যানুয়াল অর্ডার কস্ট। এতটুকু আমরা বুঝছি। এই দুইটা কস্টকে যোগ করে হচ্ছে আমরা টোটাল অ্যানুয়াল কস্ট পাচ্ছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে টোটাল অ্যানুয়াল কস্টের মিনিমাইজ করা। বুঝতে পারছি? হ্যালো? जी सर। जी सर। ওকে। টোটাল অ্যানুয়াল কস্ট। আচ্ছা। सर मीटिंग आज का दिन सर। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দাঁড়াও, আমি যাই একটা করি।